নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 19শে জুন রাহুল গান্ধীর 55তম জন্মদিন। রাহুল গান্ধীকে শুভেচ্ছা জানাই, তার দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 বছর বাদে রাহুল গান্ধীকে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। আসলে রাহুল গান্ধী এখন লোকসভার বিরোধী দলনেতা, তাই প্রধানমন্ত্রী সৌজন্যের খাতিরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেছেন যে রাহুল গান্ধী জর্জ সোরেসের ছেলের বিয়েতে যোগ দিতে বিদেশে গেছেন। কংগ্রেসের লোকজনও জানেন না রাহুল গান্ধী ঠিক কোথায় গেছেন, তবে মাঝে মধ্যে রাহুল গান্ধী এরকম উধাও হয়ে যান, বিদেশে যান। যাই হোক, জর্জ সোরেস ঘোষিত ভারত বিরোধী এবং ভারতে অস্থিরতা তৈরির জন্য জর্জ সোরেস এবং তার ফাউন্ডেশন সদা সক্রিয়, এবং ডিপ স্টেটের অংশ হচ্ছে এই জর্জ সোরেস। যাই হোক, রাহুল গান্ধী এবং কংগ্রেস বলতে পারবে যে রাহুল গান্ধী সত্যিই কি জর্জ সোরেসের ছেলের বিয়েতে যোগ দিতে বিদেশে গিয়েছেন, কারণ নিশিকান্ত দুবে যে দাবিটা করেছেন, কংগ্রেস এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। এবার যে বিষয়টা নিয়ে আজকে আমার প্রতিবেদন, অমিত শাহের নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন মুখ্যমন্ত্রী। বারবার আমরা দেখেছি। আমার মনে আছে যখন বাজপেয়ীজির এনডিএ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় ওই তেহেলকা কাণ্ডের পর বাঙ্গারু লক্ষ্মণ সেই ঘুষ নিচ্ছেন সেই ছবি সামনে আসার পর তিনি নৈতিকতার বিষয়টাকে সামনে এনে এনডিএ ছেড়ে বেরিয়েছিলেন। তখন নীতিশ কুমার রেলমন্ত্রী হলেন। পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা থেকে সরিয়ে হাজিপুরে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন নীতিশ কুমার, সেটা সফল হয়েছিল। তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস কিন্তু আন্দোলন করেছিল, ভালো রকম আন্দোলন, এবং তাতে বাম কংগ্রেসও নিজেদের মতো করে এই দাবির পক্ষে দাঁড়িয়েছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই বলতেন, হু ইজ দ্য রিয়েল প্রাইম মিনিস্টার, অটলজি অর আদভানিজি? ঠিক ওই 25 বছর পরে একই রকম শুনছি মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়, হু ইজ দ্য রিয়েল প্রাইম মিনিস্টার? মোদিজি খালি ঘুরে বেড়ান বাইরে, অমিত শাহকে দেশটা সামলানোর ভার দিয়ে চলে গেছেন, এবং অমিত শাহকে তো নানা রকম বিশেষণে তিনি ভূষিত করেন, আক্রমণ করেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রশ্নটা হলো, অমিত শাহকে তিনি সবসময় তার রাজনৈতিক আক্রমণের লক্ষ্যবস্তু করেন কেন? এখানে বিষয়টা রয়েছে। দেখুন, অমিত শাহ হার্ড নাট টু ক্র্যাক। উনি সাম দাম দণ্ড ভেদে বিশ্বাস করেন, যে কোনো মূল্যে ক্ষমতা দখলে বিশ্বাসী, এবং সারা ভারতবর্ষে বিজেপির ফুটপ্রিন্ট যাতে হয় সেটা নিশ্চিত করার জন্য তিনি পরিশ্রম করেন। আপনারা দেখবেন অমিত শাহ তো প্রায় 7 বছর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তার আগে বিজেপির সভাপতি ছিলেন। একদিনের জন্য তিনি বিদেশে যাননি, একদিনের জন্য নয়। কেন্দ্রের অনেক মন্ত্রী অনেক বিদেশ সফর করেছেন, কিন্তু অমিত শাহ একদিনের জন্য দেশের মাটি ছেড়ে যাননি। আসলে মোদিজি বাইরে গেলে বা মোদিজি নানা রকম, তার তো অনেক রকম কাজ, প্রধানমন্ত্রী, তার মধ্যে বিদেশ নীতি একটা বড় ব্যাপার, সেটা থেকে সামলাতে হয়। জয়শঙ্কর আছেন ঠিকই, কিন্তু নরেন্দ্র মোদী বিদেশ নীতিটাকে অনেকাংশে প্রত্যক্ষভাবে নজর রাখেন ইত্যাদি। কিন্তু জয়শঙ্করের ফ্রি হ্যান্ড দেওয়া আছে। যে দুজনের ফ্রি হ্যান্ড আছে মোদিজির ক্যাবিনেটে, তাদের মধ্যে একজন হচ্ছেন অমিত শাহ এবং 2 নম্বর ব্যক্তি হচ্ছেন জয়শঙ্কর। কিছুটা রাজনাথ সিং এর আছে। নীতিন গডকরি যেহেতু মাঝে মধ্যে বেফাঁস মন্তব্য করেন, সংঘ ঘনিষ্ঠ, নীতিন গডকরির সঙ্গে মোদিজির একটা কাজ চালানোর সম্পর্ক আছে, সেই সম্পর্ক কিছুটা হলেও অম্লমধুর। কিন্তু অমিত শাহ চাইছেন বাংলায় যাতে পদ্ম ফুল ফোটে।
তার জন্য তিনি চেষ্টার চেয়ে কসুর করবেন না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। দেখুন, প্রেমে এবং নির্বাচনে আপনি অত নৈতিকতার মাপকাঠিকে তুলে ধরলে সবসময় এই কম্পিটিটিভ পলিটিক্সে সাফল্য আসে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে নৈতিকতার দাবি করেন, তৃণমূল কংগ্রেস বহু ক্ষেত্রেই নৈতিকতার ধার কাছ দিয়ে যায় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সততার মূর্ত প্রতীক, নৈতিকতার ধ্বজাধারী হিসাবে তুলে ধরতে ভালোবাসেন, কিন্তু সেই দাবিগুলো যে কতটা অসার 10 কোটি বাংলার মানুষ জানেন, দেশের মানুষ জানেন। এবং অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে রাজনৈতিকভাবে উৎখাত করার জন্য কোমর বেঁধে নেমেছে, এবং এই কাজে তার প্রধান সহযোগী হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন অমিত শাহের সমর্থনের হাত মাথার উপর থাকায় শুভেন্দু অধিকারীর পশ্চিমবঙ্গে রাজনীতি করতে অনেক সুবিধা হচ্ছে। বিজেপিতেও অন্তর্দ্বন্দ্ব আছে। শুভেন্দুর এই গুরুত্ব বিজেপির অনেকেই মেনে নেন না, এবং শুভেন্দু জানেন যে, তিনি বলেনও, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমার অভিভাবক, যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার এই নৈকট্য, সেই নৈকট্য তাকে রাজ্যের রাজনীতিতে একটা বাড়তি অ্যাডভান্টেজ দিচ্ছে। কয়েক সপ্তাহ আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির কর্মী সভায় অমিত শাহ শুভেন্দু অধিকারীকে বলেছিলেন আমার বন্ধু, এবং শুভেন্দু যখন বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করেন তখন মুখ্যমন্ত্রীর পায়ের তলায় মাটি কেঁপে যায়। এবং অমিত শাহের এই বক্তব্য নেতাজি ইন্ডোরে উপস্থিত বিজেপির নানা স্তরের কর্মকর্তারা এন্ডোর্স করেছিলেন, করতালিতে ভরিয়ে দিয়েছিলেন, এবং শুভেন্দু অধিকারী মঞ্চের উপর বসে বিষয়টাকে বেশ উপভোগী করছিলেন। এখন আনন্দবাজার পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে 18ই জুন, প্রথম পাতায় বাইলাইনে। সেই খবরটা হচ্ছে শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরার ব্যাপারে নাকি সিদ্ধান্ত নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আনুষ্ঠানিক ঘোষণাও হয়তো হয়ে যাবে। অনেকে বলতে পারেন শুভেন্দু টার্নকোট, তৃণমূলের কোলে বড় হয়েছে। শুভেন্দু অধিকারী কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা বিশ্বাসযোগ্য মুখ হতে পারে? আমার একটা বক্তব্য আছে। হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসে ছিলেন, মন্ত্রী ছিলেন, তরুণ গগৈয়ের ঘনিষ্ঠ ছিলেন, রাহুল গান্ধীর সঙ্গে মতানৈক্যের জন্য কংগ্রেস ছাড়েন, বিজেপিতে আসেন, প্রথম দফায় মন্ত্রী হন, তারপর তিনি মুখ্যমন্ত্রী হন। তিনি অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক বিষয়টা অমিত শাহ হিমন্ত বিশ্ব শর্মার উপরই ছেড়ে দিয়েছেন। আসাম বাদে নর্থ ইস্টের যে অন্য রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানকার মুখ্যমন্ত্রীরা কোনো বিষয়ে প্রথমে হিমন্তের সঙ্গে কথা বলেন, তারপর হিমন্ত যদি মনে করেন বিষয়টা অমিত শাহকে জানানোর প্রয়োজন তিনি জানান, এবং তারপর সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী অমিত শাহের সাক্ষাৎ পান। কার্যত হিমন্তকে অমিত শাহ বিশ্বাস করেন এবং তার উপর গুরু দায়িত্ব অর্পণ করেছেন। পশ্চিমবঙ্গেও শুভেন্দু অধিকারী হচ্ছে অমিত শাহের পয়েন্ট ম্যান, এবং শুভেন্দুর চোখ দিয়ে অমিত শাহ বাংলাটা দেখেন, এবং সুকান্ত মজুমদারকেও তিনি পছন্দ করেন। বলছেন যে সুকান্ত এবং শুভেন্দুর যৌথ নেতৃত্বে বিজেপি লড়বে, কিন্তু এই শুভেন্দুর রাজনৈতিক অভিজ্ঞতাকেও অমিত শাহ গুরুত্ব দেন, কারণ 37 বছর হলো শুভেন্দু সক্রিয় রাজনীতিতে আছে। সেই কলেজ রিপ্রেজেন্টেটিভ, মানে ক্লাস রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে কাউন্সিলর, বিধায়ক, মন্ত্রী, সাংসদ, বিরোধী দলনেতা, তারপরে 21 সালে নন্দীগ্রামে 1956 ভোটে মুখ্যমন্ত্রীকে হারানো, এই বিষয়গুলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একটা বার্তাই দিয়েছে যে তৃণমূলের বিরুদ্ধে শুভেন্দু আপোষহীন যোদ্ধা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বাম বিরোধী শক্তির একমাত্র সমাবেশ বিন্দু হয়েছিলেন কেন? হয়েছিলেন এই কারণে, সিপিএম বিরোধী তার আপোষহীন লড়াই। সেখানে অন্যান্য কংগ্রেস নেতারা, যাদের অনেককে আমরা তরমুজ আখ্যা দিতাম, বাইরেটা সবুজ ভিতরটা লাল, তারা কিন্তু সিপিএম বা বামফ্রন্টের সঙ্গে একটা হিসেব নিকেশ করে চলতেন। প্রিয়দা কেন্দ্রীয় রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়লেন,
সোমেন মিত্রকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাতার তলায় আসতে হলো, সুব্রত মুখার্জি তৃণমূলে যোগ দিয়ে মন্ত্রী হলেন, এবং মমতার এই আপোষহীন সিপিএম বিরোধিতা তাকে ডিভিডেন্ড দিয়েছে। শুভেন্দু কিন্তু সেই রাস্তাটাই নিয়েছেন। তিনি বিরোধী দলনেতা, তৃণমূল সরকারকে 1 ইঞ্চি জমি তিনি ছাড়ছেন না। এবং শুভেন্দু যেহেতু তৃণমূলটা অনেকদিন করেছে, তৃণমূলের ইনস অ্যান্ড আউটস জানে, সরকারের নথিপত্র শুভেন্দুর কাছে চলে আসে, এটা থেকে একটা বাড়তি অ্যাডভান্টেজ দিয়েছে। এবং প্রশাসনের বিভিন্ন স্তরে শুভেন্দুর ঘনিষ্ঠ লোকজন এখনো আছেন, এবং শাসক দলের অভ্যন্তরে যারা তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছেন তারাও শুভেন্দুর সঙ্গে কোনো না কোনো ভাবে যোগাযোগ রাখার চেষ্টা করেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যদিও আনন্দবাজার পত্রিকা এই খবরটা অনেক যদি কিন্তুর উপর লিখেছে, হতেও পারে। দেখুন, ওখানে সাংবাদিকদের মধ্যে যে ইকোসিস্টেম আছে সেটা বিজেপি বিরোধী ইকোসিস্টেম, এটা স্বীকার করতেই হবে, না করলে সত্যের অপলাপ হবে। হতে পারে বিজেপির মধ্যেকার একটা দ্বন্দ্ব উস্কে দেওয়ার জন্য এরকম একটা প্রতিবেদন করা হয়েছে, কিন্তু অমিত শাহ যে শুভেন্দু অধিকারীকে ভরসা করেন, নির্ভর করেন, সেটা প্রমাণিত সত্য। এটাই মুখ্যমন্ত্রীর গাত্রোত্থানের কারণ, তার জ্বালা। এবং সেই জন্যই তিনি ওই প্রশ্নটা করেন, হু ইজ দ্য রিয়েল প্রাইম মিনিস্টার? একজন বিদেশে ঘুরে বেড়াচ্ছেন আর একজনকে দেশ চালানোর দায়িত্ব দিয়েছেন। অমিত শাহ নাকি এজেন্সিকে ব্যবহার করে অন্য দল ভাঙে, তৃণমূলকে বিব্রত করে, মিথ্যা মামলায় বিরোধীদের ফাঁসায়, দল ভাঙানোর খেলায় যুক্ত। উনি গণতন্ত্র মানেন না। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ এসছে যে জরুরি অবস্থার 51তম বর্ষে সংবিধান হত্যা দিবস পালন করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, না আমি পালন করব না। এখানে প্রতিদিনই গণতন্ত্রের হত্যা হচ্ছে, তাহলে প্রতিদিনই গণতন্ত্র হত্যা দিবস পালন করতে হবে। এগুলো হচ্ছে বিজেপির তৈরি ন্যারেটিভের পাল্টা। কিন্তু যেটা তিনি বারবার করে বলছেন, অনেকদিন ধরে বলছেন, হু ইজ দ্য রিয়েল প্রাইম মিনিস্টার? কেন অমিত শাহকে মোদিজি সবকিছু আউটসোর্স করে দিচ্ছেন? ওই যে বললাম প্রথমে, অমিত শাহ ইজ এ ভেরি হার্ড নাট টু ক্র্যাক। তিনি চোখে চোখ রেখে লড়াই করার বিশ্বাসী, এবং অমিত শাহ নিশ্চিত বিজেপি এখানে ক্ষমতায় আসবে, সেটা আজ হোক বা কাল হোক। এবং অবশ্যই এখানে তো তৃণমূল বিরোধী শক্তি বলতে বিজেপি। শতাংশের বিচারে দুটো দলের ভোটের পার্থক্য 6%। এবং যেভাবে হিন্দু মোবিলাইজেশন হচ্ছে, হিন্দু কনসলিডেশন হচ্ছে, বাংলাদেশ, মালদা, মোথাবাড়ি, মুর্শিদাবাদ, পেহেলগাম, তারপরে ভারতে অপারেশন সিন্দুর, হিন্দু এক হচ্ছে, অনেক এক হচ্ছে, কিছুটা এখনো বাকি আছে, ক্রিটিক্যাল মাসটা আসেনি। বামপন্থী যারা আছেন হিন্দু, তাদের মনে একটা দ্বিধা আছে। তবে বামপন্থী সমর্থক, কংগ্রেস সমর্থক এবং তৃণমূলের হিন্দু সমর্থকও কিছু হয়তো আস্তে আস্তে তাদের লয়্যালটি চেঞ্জ করবেন। এবং অমিত শাহ যে নির্বাচনী রণকৌশল তৈরির মূল মাথা বা চাণক্য, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। তাই রাজনীতির স্বার্থে, ভোটের স্বার্থে তিনি অমিত শাহকে নিশানা করছেন। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সুসম্পর্ক হয়েছিল। মোদীজি মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই 2002-03 সালে তিনি পুষ্পস্তবকও পাঠিয়েছেন। আসলে দুজনের বয়স তো কাছাকাছি, অমিত শাহ অনেক ছোট এদের থেকে, মানে 1 দশকেরও বেশি। তাই একটা প্রজন্মের যে ব্যবধান, সেই ব্যবধানটা বোঝা যায়, কর্মপদ্ধতিতে বোঝা যায়। মোদীজি অনেক কিছু শুনেও তার একটা সিম্প্যাথি বলুন, সহানুভূতি বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় বামপন্থীদের বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছিলেন, বিজেপির সঙ্গে মতাদর্শগত প্রতিপক্ষ বামেরা। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নরেন্দ্র মোদীর হয়তো একটা সফট কর্নার আছে, কিন্তু অমিত শাহ নেই। ব্যক্তিগতভাবে অমিত শাহ হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, কিন্তু এখানে হচ্ছে রাজনীতির অঙ্ক। বিজেপিকে এখানে ক্ষমতায় আসতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে
সর্বত্র আন্দোলন করতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে, 1 ইঞ্চি জমি ছাড়া যাবে না। এবং সেটা শুভেন্দু অধিকারী সফলভাবে করছেন। সেই জন্য অমিত শাহ শুভেন্দুকে ভরসা লাগছে। আর শুভেন্দুর উপরে অমিত শাহের সমর্থন, সেটা মুখ্যমন্ত্রী একেবারেই বরদাস্ত করবেন না। শুভেন্দু হচ্ছে তার, কি বলবো আর কি, দু চোখের বিষ। একে তিনি শুভেন্দুর কাছে হেরেছেন, শুভেন্দু কথায় কথায় তাকে খোটা দেন, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, জালি হিন্দু, মুসলিম লীগ 2 সরকার, এইসব বলেন না মমতা বন্দ্যোপাধ্যায় ভালো লাগার কথা নয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানেন শুভেন্দু এগুলো বলছেন, এটা পরিকল্পিত রণনীতি, এবং এই রণনীতিকে সমর্থন করছেন অমিত শাহ। এবং শুভেন্দুকে যে আগামী দিনে মুখ্যমন্ত্রীর প্রতিস্ফূর্তি হিসাবে বিজেপি তুলে ধরবে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় আন্দাজ করেন। অনেকে বলেন যে কেন শুভেন্দুকে হলে বিজেপির ভরাডুবি। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, রাজনীতি কখনো থেমে থাকে না, সতত পরিবর্তনশীল। শুভেন্দু তৃণমূল করেছে, তার আগে কংগ্রেস করেছে, তাতে কি এসে যায়? তাতে কি এসে যায়? সে তো এখন বিজেপিটা করে, মন দিয়েই তো করে। তাহলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যদি তার উপর ভরসা রাখে, তাতে অন্যায় কি, এত গাত্রদাহ কি? সমাজ মাধ্যমে এই যে শুভেন্দুকে মুখ্যমন্ত্রীর প্রজেক্ট করে বিজেপি নামতে পারে নির্বাচনে, এই খবর আসা মাত্রই তৃণমূলের সমর্থকরা দেখবেন নানা রকম মন্তব্য করছেন, বলছেন বিজেপি দোষে যাবে, ভুল করলে। আরে আপনারা আপনাদের দল সামলান, বিজেপি সামলাবে। তা বিজেপি দোষে গেলে তো আপনাদেরই সুবিধা। আসলে ঠিক জায়গাটাতে অমিত শাহ বোধহয় আঘাতটা করতে পেরেছেন। কারণ মমতাও জানেন এই যে বিজেপি, রাজ্য বিজেপি, তাতে একজনই আছে যে তৃণমূলের সবকিছু জানে। এবং শুভেন্দু পরিশ্রমও করছেন, দিনে 300 কিলোমিটার ট্রাভেল করেন, কখনো দক্ষিণবঙ্গ, কখনো উত্তরবঙ্গ, কখনো কলকাতা, কখনো বিধানসভা, কখনো সাংবাদিক বৈঠক, প্রত্যেক দিন। আর ছোটবাবু কালীঘাট আর ক্যামাক স্ট্রিট। আর যখন তিনি বেরোন তখন তিনি বৈভবে রাস পালন করেন, প্রশাসনকে সম্পূর্ণভাবে ব্যবহার করে তার রাজনৈতিক কর্মসূচি করেন। কিন্তু শুভেন্দু তো তা না, বিরোধী দলনেতা, ছুটে বেড়াচ্ছেন। এবং তৃণমূলের বিরুদ্ধে তিনি যে আপোষহীন, এটা কিন্তু বাংলার মানুষ বুঝেছে। এই জন্যই, এবং শুভেন্দুকে এইভাবে সমর্থন করার জন্যই মুখ্যমন্ত্রী অমিত শাহের নাম শুনলেই তেলে বেগুনে চলে ওঠে। এবং তিনি ওই সুকৌশলে একসময় মোদিজিকে সেভাবে আক্রমণ করতেন না, এখন করছেন, আবার কখনো নরম হয়ে যাবেন। তার আক্রমণের লক্ষ্য হচ্ছেন অমিত শাহ, অবশ্যই এই জন্য যে শুভেন্দুকে সর্বতভাবে সমর্থন করছেন অমিত শাহ। এটাই মুখ্যমন্ত্রীর রাগের কারণ, এই জন্যই তার গায়ে জ্বালা ধরছে।